আসলে আমার খুব আফসোস হয় যে তোমরা যারা এই প্রজন্মের প্রতিভাবান শিল্পী এবং সংস্কৃতি কর্মী, তোমাদের আসলে সৌভাগ্য হয়নি মতিউর মল্লিকের সাহচর্য পাওয়ার বা তাকে দেখার। আমার এটা একটা আফসোসের জায়গা যে তোমাদেরকে পেলেও তিনি যেমন খুব আনন্দে উদ্বেলিত হতেন, তোমাদের এই প্রতিভাতে, তোমাদের এই উদ্ভাসিত জীবনকে তিনি যেভাবে উপভোগ করতেন, ঠিক তেমনি তোমরাও তার কাছে গিয়ে খুব চমৎকার একটা ভালোবাসা, একটা সাহস, একটা স্বপ্ন নিয়ে ফিরতে পারতে আর কি। যাই হোক, মল্লিক ভাইকে আমরা পেয়েছি। আর বিশেষ করে আমার কথা যদি বলো, উনি যেহেতু আমার আত্মীয় ছিলেন, ওনাকে তো আসলে একটু বেশি পেয়েছি। তো উনি আসলে একজন, বলাই বাহুল্য যে উনি আসলে তো অনেক বড় মাপের একজন মানুষ। একদম আকাশের মতন বড় একজন মানুষ। আজকে যদি আমরা খুব মানে ক্যালকুলেশন করি যে আসলে উনি কত বড়, ওনাকে কে কে চেনে, ওনাকে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার, প্রত্যেকটা ইউনিয়নের, এমনকি আমি মনে করি যে বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই অন্তত একজন মানুষ পাওয়া যাবে না যে তাকে চেনে না। এরপরে আমরা যদি দেশে বাইরে যাই, পৃথিবীর যেখানেই বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, তাকে সবাই চেনে, তাকে অনেকেই চেনে। এবং তার সাহিত্যকর্ম, তার সাংস্কৃতিক চেতনা, তার জীবন দর্শন, তারা কিন্তু তাকে মানে ফলো করে, তাকে অনুসরণ করে। তো এই যে এত বড় একজন মানুষ, কিন্তু আমরা কিন্তু তাকে পেয়েছি একেবারেই সাদামাটা একজন সাধারণ মানুষ হিসেবে পেয়েছি। এমনকি আমি বলবো যে কখনো কখনো তিনি আমাদের সাথে, যেহেতু আমাদের ভগ্নিপতি দুলাভাই হন, দুলাভাই সম্পর্কটা তো খুব একটা মধুর সম্পর্ক, ওই সময়টাতে তিনি যে কবি মতিউর মল্লিক, এটাও আমাদেরকে ভুলে যেতে বলতেন। আমরা যেভাবে গাছ থেকে একটু বাঁকা ডাল কেটে এনে হকি স্টিক বানিয়ে হকি খেলতাম জাম্বুরা দিয়ে, তো তিনি বলতেন যে আমার জন্য কোনটা এনেছো। তিনি আমাদের সাথে ওই খেলায় মেতে উঠতেন। তখন তার মধ্যে আর কোনো মানে কবি, তার মধ্যে কোনো বড় মানুষের ব্যাপার স্যাপার কিছুই থাকতো না। রীতিমতো মাঝে মাঝে আমাদের সাথে ঝগড়া করতেন, এই যে আমি গোল হয়েছে, আমি গোল দিয়েছি, এটা তোমার পায়ে লেগেছে, এরকম মানে একেবারে ছোটরা যেমন করে আর কি। সেই উত্তাল সেই সময়গুলোকে আসলে খুব মিস করি। আর উনি তো আসলে উঠে এসেছেন একদম মাটি এবং মানে মানে একেবারে ভেজা মাটি, ভেজা ঘাসের মধ্য দিয়ে। একেবারে এমন গ্রাম যেখানে আমি গিয়েছি বেড়াতে, যেখানে গাছের এত ঘন ছায়া যে সূর্যের আলো দেখা যায় না, এমন ঘন ঘোর অন্ধকারাচ্ছন্ন তার সেই বারুইপাড়া গ্রাম। সেই গ্রামের প্রকৃতি দেখতে দেখতে তিনি কিন্তু বেড়ে উঠেছেন। কিন্তু আমার কাছে একটা জিনিস অদ্ভুত লাগে যে তিনি যেই দেশপ্রেম এবং তিনি যেই মানে মূল্যবোধ এবং যে চেতনা তিনি ধারণ করেছেন, সেটি কিন্তু তার পরিবার থেকে তিনি পাননি। তার মায়ের কাছ থেকে তিনি তার কবিতার কিছু উৎসাহ পেয়েছেন, তার বড় ভাইয়ের কাছ থেকে কিছু প্রেরণা পেয়েছেন। কিন্তু এই যে তার যে সর্বপ্লাবী একটা বিশাল আন্দোলন গড়ে তোলার, দানা বাঁধার একটা সাংস্কৃতিক গতিপথকে বদলে দেওয়ার যে তার যে সাহস এবং শক্তির যেই মানে উন্মেষ তার মধ্যে, যে বীজ তার মধ্যে বপিত হয়েছে, সেটা কিন্তু পরিবার থেকে হয়নি। এটি আমার কাছে অদ্ভুত লাগে যে সেই গ্রাম থেকে সেই মেঠো পথে চলতে চলতে হয়তো বা কোনো এক জাদুকরের স্পর্শে, কোনো এক হ্যামিলিয়নের বাঁশিওয়ালার বাঁশি শুনে সে বুঝতে পেরেছিল যে আমার পথ কোনটি হবে, আমাকে কোন পথে চলতে হবে, কোন পথে রয়েছে মুক্তির মানে দিশা, কোন পথে রয়েছে কল্যাণের পথ কোনটি। এবং এই পথগুলো তিনি যখনই চিনে নিলেন, এবং তিনি যেহেতু কবিরা কি হয়, কবিরা যে বিশ্বাস করে, বিশ্বাসটা যখন তার মধ্যে দৃঢ় হয়, বদ্ধমূল হয়, তখন কিন্তু তার আর অন্য পথে যেতে পারে না। পরিবারের শত বাধা সত্ত্বেও কিন্তু তখন সে কিন্তু তার ওই পথেই চলতে চায়, তাতে তার পড়ালেখার ক্ষতি হোক বা না হোক। তোমরা তো শিল্পী মানুষ, তোমরা জানো যে তার সেই বিখ্যাত গানটি যে আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে, আর আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার। যখনই সেরকম ছন্নছাড়া জীবন, সে সকালে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আগে দুপুরের সময় বাসায় ফিরে আসতো, খেত, এখন সে কোথায় কি করে, কার কাছে যায়, কি করে, কিছুই মা জানতে পারছে না। মায়ের শুধু প্রশ্ন যে তুই কি যে করিস, কোথায় থাকিস, তোর তো কাজ কারবার কিছুই বুঝতে পারছি না। তখন সে হেসে বলে যে আমি বলি খোদার পথেই হোক এ জীবন পার। তো এইভাবে তার শৈশবটা শুরু, এবং সে যখন আরেকটু বড় হলো এবং সে যখন আরেকটু বড় জায়গায় পদার্পণের জন্য সে যখন তার গ্রাম ছেড়ে দিল, এবং সেই কাহিনীও আমরা জানি যে সেটি কত কষ্টের ছিল, যে তার পকেটে কোনো পয়সা নেই, তাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে গ্রামের সেই পথ ধরে, হাঁটতে 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 বিষণ্ণ এবং অবসন্ন ক্লান্ত দেহ। এ অবস্থায়
তার এক সাথী ছিল, তার নাম মুজাহিদ, হ্যাঁ, এবং আমরা মুজাহিদ স্যার হিসাবে চিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে ব্যাংকিং বিভাগের প্রধান হয়েছিলেন, হ্যাঁ, মুজাহিদ স্যার। তো সেই মুজাহিদকে তিনি উদ্দেশ্য করে তখন তিনি একটি গান লিখেছিলেন, সেই কালজয়ী গানটি, যেটি লেখার মতন কাগজ তার কাছে ছিল না। তিনি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটি মানে টুকরো কাগজের মধ্যে লিখেছিলেন যে, চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ওই আখি। মানে তোমাকে অনেক দূর যেতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কান্না এসে তোমার চোখে বাসা বাঁধবে, কিন্তু তোমাকে সেই কান্না মুছে ফেলতে হবে, তোমাকে চলতে হবে। আমাদের পথ এবং আমাদের স্বপ্ন, আমাদের মঞ্জিল অনেক দূরে। তো এই জন্য আমি বলবো যে কবি মতিউর রহমান মল্লিককে আসলে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা তাকে এরকম এক বর্ণাঢ্য জীবনেও পেয়েছি, আবার তাকে আমাদের খেলার সাথী হিসেবে পেয়েছি, আমরা তাকে আমাদের মানে খাবারের ডাইনিংয়ের টেবিলের সঙ্গী হিসেবে পেয়েছি, তার সাথে আমরা গল্পে আড্ডায় আমরা দীর্ঘ সময় পার করেছি, চা পানের আড্ডায় এই হিসাবে পেয়েছি আমরা। এবং যে সুযোগটা নিতাম সেটা হচ্ছে যে তিনি যেহেতু বিখ্যাত ব্যক্তি ছিলেন, আর আমরা ছোট ছোট কোথাও গেলে এই যে মল্লিক ভাই শ্যালক কিংবা মল্লিক ভাই আমার দুলা ভাই, এই পরিচয়টা দিলে একটু বিশেষ খাতির পাওয়া যেত। তো এইটুক সুবিধাও কিন্তু নিয়েছি আমরা। আর তোমাদের কথা মনে হয় যে তোমরা যেমন এই যে আমাদের বাইজিৎ ভাইদের কাছে আসলে একটা চকলেট দেয়, তোমাদেরকে আদর করে দেয়, হ্যাঁ, এরপর একটু আদর করে দেয়, যে এতটা মনে থাকে আসলে। হ্যাঁ, যারা নতুন আসে তারা বুঝতে পারে না যে এই লোকটা আমাকে এত আদর করলো কেন, এত ভালোবাসলো কেন। মল্লিক ভাইয়ের ব্যাপারটা এরকম, তার কাছে কেউ আসলে একটা সুবাস নিয়ে ফিরে যেত, একটা স্বপ্ন নিয়ে ফিরে যেত, কিছু একটা বুকের মধ্যে নিয়ে ফিরে যেত, যেটা তাকে সারা জীবন তার মধ্যে সেই স্বপ্নগুলো তার মধ্যে থাকতো। For more updates